আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু ভালো রেখেছেন আমার থেকেও শতগুণ বেশি ভালো আপনাদেরকে রাখুন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তবে ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলার দরকার, যেগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে গিয়ে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসতেছেন তারা হচ্ছে কোন টপিকে আমাদের ভিডিওটা বানানো হচ্ছে সেটা জানেন না। তো আমাদের টপিকটা হচ্ছে সহজে কোরআন শিক্ষা। তো আমরা অলরেডি 4টা ভিডিও আপলোড করেছি আর এটা হচ্ছে কি পার্ট 5। তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর এর পাশাপাশি যে আপনাদেরকে যে কাজটা করা হবে, দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ কিভাবে করব? যে আমরা কি করতেছি, আমরা নিজেরা শিখতে পারতেছি। দেখা যাচ্ছে আমাদের বাসায় আমাদের আম্মু আছে, আমার বোন আছে, যারা বাইরে গিয়ে হুজুরদের কাছ থেকে শিখতে পারতেছে না, কারণ পর্দা করতেছেন। তো তাদের কাছে ওই ভিডিওটা পৌঁছে দেওয়া, যেন তারাও কি করে খুব সহজভাবে কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে তেলাওয়াতটা শিখে যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। তো আর আমরা যে 4টা ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি, এর ভিতরে মেইন যে বিগত যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমরা ডিসক্রিপশন লিংকে ওই ডিসক্রিপশন বক্সের ভিতরে ওই এই 4 নাম্বার ভিডিওটার লিংকটা আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে কি হয় আপনাদের বুঝতে সহজ হয়। তো চলুন আমরা শুরু করতেছি। বিগত ভিডিওতে আমরা হরফের অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা টোটাল 13টা অক্ষর এর অবস্থা বর্ণনা করেছিলাম। তো আজকে আমরা বাদবাকি 16টা অক্ষরের অবস্থা বর্ণনা করবো ইনশাআল্লাহ। তো চলুন আবার এর পূর্বের ভিডিওর মতোই আমরা অবস্থাগুলো আগে কি করে নিই, আলাদা আলাদা করে গুছিয়ে নিই। 1 নাম্বার হচ্ছে মূল অবস্থা, এটা হচ্ছে মূল অবস্থা। আর এটা হচ্ছে শুরুর অবস্থা, এটা হচ্ছে মধ্যের অবস্থা। আর এটা হচ্ছে শেষের অবস্থা। এই হচ্ছে টোটাল 4টি অবস্থা। আমরা কয়টা শেষ করেছিলাম? আমরা শেষ করেছিলাম আলিফ, আলিফ শেষ করেছিলাম, লাম শেষ করেছিলাম 2টা, তারপরে শেষ করেছিলাম 5টা। কি কি? বা, তা, সা, নুন, ইয়া। এরপর আমরা পড়াছিলাম কি শেষ করেছিলাম? শিন আর সিন। এরপর আমরা কি পড়েছিলাম? দাল, জাল, রাজা, ওয়াও। আর আমরা পড়েছিলাম জিম, হা, খ। তো আমরা ভুল বলেছি, আমরা আরো আপনাদেরকে বেশি পড়েছিলাম। তো দেখেন আমরা যখন টোটালটা আলোচনা করেছি তখন আমাদের মনে পড়েছে যে আপনাদের সাথে কয়েকটা হরফ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো হরফগুলো হচ্ছে এইগুলা, অলরেডি আমরা আপনাদের সাথে ডিসকাস করে ফেলেছি। হরফগুলো কি কি দেখি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17টা আমাদের আমরা 17টা শেষ করে ফেলছি আর মাত্র 12টা রয়েছে। এই 12টা অক্ষর জানলে আমরা হরফের অবস্থাগুলা ক্লিয়ারলি অলরেডি জেনে ফেলবো। এখন আমাদের বাকি রয়েছে কি কি? আমাদের বাকি রয়েছে হচ্ছে সদ, বদ, ত, জ, কফ, ফা, আইন, গাইন, এগুলো বাকি রয়েছে। হামজা, দেন হচ্ছে হা, এই সমস্ত অক্ষরগুলো বাকি রয়েছে। তো যে যে অক্ষরগুলো বাকি রয়েছে এগুলো অক্ষরগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ফার্স্ট হবে সদ, বদ। সেম সদের শুরুর অবস্থা, দদের শুরুর অবস্থা সেম, খালি বেশ কমটা হচ্ছে নুক্তা, নুক্তা থাকবে। এটা হচ্ছে মধ্যের অবস্থা, এটা হচ্ছে মধ্যের অবস্থা। আর এটা হচ্ছে শেষের অবস্থা, এটা হচ্ছে শেষের অবস্থা। তো এখানে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম একই যে হরফগুলো তার পূর্ববর্তী অক্ষরের সাথে মিলিত হয়ে আসতে পারে, পরবর্তী অক্ষরের সাথে মিলিত হয়ে আসতে পারে, ওই অক্ষরগুলো 4টা অবস্থা 4 রকম হবে। তো আপনারা পাইছেন 4টা অবস্থা 4 রকম, 1 2 3 4। দেখেন এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা মিলে না, প্রত্যেকটা আলাদা আলাদা। তো আমরা আরো 2টা পাইলাম, 17 আর 2 অলরেডি আমাদের 19টা শেষ, আর রয়েছে মাত্র বাদবাকি 10টা।
তো এই বাদ বাকি 10টা আমরা এখন শেষ করতেছি আপনাদের জন্য। সদ দদ শেষ, আইন আর গাইন, আইন গাইন। এই আইন আর গাইনের ভিতরে যে সমস্যাটা দেখা দেয়, যেমন আইনের সাথে হামজার একটা মিল আছে, আমরা আপনাদের শিওর করতেছি বিষয়টা। দেখুন আইন আর গাইন, তাই না? তো আইনের শুরুর অবস্থাটা এমনই হয়, কিন্তু একটু এরকম সাইডটা উঠে যায়। আর হামজাটা কি হয়, আচ্ছা আমরা গাইনটাও শেষ করি, গাইন, আইন গাইন। আর এখন আসুন হামজা, হামজাটা হবে শুরুর অবস্থা এমন, হামজা তো 4টা অবস্থা তো সেম, হামজার 4টা অবস্থা সেম, একমাত্র হামজা যার 4টা অবস্থা একদম সেম টু সেম। কারণ কি বলেছিলাম যে হামজা কখনো মুরাক্কাব হয় না, সো হামজার 4টা অবস্থা সেম। হামজাকে কখনো আপনি কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না, যে হামজা হওয়ার কারণে পরিবর্তন হয়ে গেছে সমস্যা হবে, এমন হবে না, হামজা হামজাই। আচ্ছা এটা হচ্ছে গাইন, গাইন, আইন গাইন। মধ্যে যে গাইনটা লেখা হয়, কিছু কিছু জায়গায় এরকম লেখা হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এরকম লেখা হয়, কিছু কিছু জায়গায় এরকম লেখা হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এরকমই লেখা হয়। আপনারা ম্যাক্সিমাম জায়গায় এরকমই দেখবেন যে মানে মধ্যটা ভরাট থাকে, এটাই হচ্ছে আইন আর গাইন। আর গাইনের লাস্টের অবস্থাটা কখনো কখনো এরকম থাকে, আবার কখনো কখনো না, এরকমই হয়। আপনারা এই যে জিনিসটা, এই জিনিসটা খুবই কম পাবেন, খুবই রেয়ার। তো এই জিনিসটা আমরা মুছে দিচ্ছি সহজার্থে। এটা হচ্ছে আইন আর গাইনের শেষের অবস্থা। তো আশা করি আরো 3টা চলে গেল, আর রয়েছে বাকি মাত্র 7টা। 7টা কি কি এবার দেখা যাচ্ছে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে দেখাইতে হবে, সমস্যা নেই। ফা আর হচ্ছে অফ, তাহলে গেল আরো 2টা, আর রয়েছে মাত্র 5টা। এই নেন, এটা হচ্ছে ফায়ের শুরুর অবস্থা কি, ফায়ের শুরুর অবস্থা এরকম, কফেরও শুরুর অবস্থা সেম টু সেম, কিন্তু কফের উপরে 2টা নোক্তা, আর তুলনামূলক কফের যে গোলটা আছে এটা একটু বড় হয়, আর ফায়ের উপরে একটা নোক্তা। মধ্যের অবস্থা ফা কফ, ফা কফ। আশা করি বেশ কমটা দেখেন, ফা আর কফের ভিতরে, ফা আর কফ মানে অবস্থার দিক থেকে সেম টু সেম, বেশ কম, শুধু নোক্তা, আর কিছু না। আর এই শুরুর অবস্থা, সরি মূল অবস্থা আর শেষের অবস্থাটা 2টা ভিন্নতা বোঝা যায়, কিন্তু শুরুর অবস্থা আর মধ্যের যে অবস্থাটা আছে, এই অবস্থাগুলোতে আমাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা মানুষের বেশিরভাগ ভুল হয়। এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। তো শেষ, এবার আমাদের জন্য যে জিনিসগুলো রয়েছে, ত জ মিম, ত জ মিম হা বাকি রয়েছে, আর কাফ বাকি রয়েছে। আচ্ছা দেখেন কাফ, এটা হচ্ছে কাফ মূল অবস্থা। শুরুতে কাফ অনেকটা লামের মতোই হয়, কিন্তু উপরে একটা টান থাকে, উপরে একটা কি থাকে, টান থাকে। আমরা ছোট করে লিখে দেখাই আপনাদের বোঝার স্বার্থে। এই যেটা হচ্ছে কাফ, কাফের শুরুর অবস্থাতে লাম আর আলিফের মতো থাকে, কিন্তু উপরে একটা লম্বা করে একটা আলাদা টান থাকে, এটা হচ্ছে কাফের বৈশিষ্ট্য। মধ্যখানে এরকম থাকে, শেষে আবার এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে। এই হচ্ছে কাফ শেষ। তাহলে আমাদের রয়েছে আর মাত্র 4টা। 4টা কি কি, ত জ মিম আর হা। ত জ, জ শুরুর অবস্থাটা এরকম, মধ্যের অবস্থা শেষের অবস্থাটাও এরকম। না, শেষের অবস্থাতে আমি একটা জিনিস বুঝাই, মধ্য আর শেষের ভিতরে এই জিনিসটাতে আপনি একটু লক্ষ্য করেন, ত শুরুর অবস্থা মূল অবস্থার মতোই, কিন্তু এটার সাথে একটা কিছু আপনি কি করতে পারবেন, পরবর্তীতে কিছু একটা অ্যাড করতে পারবেন। যেমন ত এর পরে আমি একটা আলিফ অ্যাড করে দিলাম, এটা হচ্ছে, তাহলে এই তটা আমরা পাইলাম শুরুর অবস্থা। আর লিপ ত এর ভিতরে
তাহলে প, এই যে তটা, এই তটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা। আর এখন তয়ের শেষ অবস্থায় আবার কি হয়, পরবর্তীতে আর কিছুর সাথে মিক্সড হইতে পারে না, শেষ। তো এই হচ্ছে তয়ের অবস্থা, সেম টু সেম। যদি জাস্ট শুধু এটার উপরে নুক্তা প্রদান করে দিই তাহলে এটা হয়ে যাবে জ। তাহলে তো আর জ সেম। আর আমাদের বাকি রয়েছে মাত্র দুইটা অক্ষর, কি কি? হ্যাঁ আর হচ্ছে মিম। তো মিম, মিম সব মানে মিম যে অক্ষরটা আছে এই অক্ষরটাকে অনেক ভাবে লেখা হয়। যেমন ধরুন মিম শুরুর অবস্থা এরকম এরকম, আবার মধ্যের অবস্থা এরকমও হয়, এরকমও হয়। আর শেষের অবস্থা হচ্ছে কখনো কখনো এরকম হয়, কখনো কখনো এরকম হয়। এটা হচ্ছে মিমের অবস্থা, মিম। এখন কি মানে কি লিখেছি, মিম লিখেছি। তো এই মিম আর হায়ের ভিতরে কিন্তু একটা সমস্যা হয় আমাদের অনেকের। আমরা কি করি, শুরুর অবস্থা, মধ্যের অবস্থা, শেষের অবস্থায় তেমন একটা সমস্যা না, কখনো কখনো মিম শেষের অবস্থা এরকমও হয়, ঠিক আছে? তো এখন আমাদের দেখার যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে মিম আর হায়ের ভিতরে বেশ কোনটা কখন হয়। মিমটা দেখেন, মিমের শুরুর অবস্থা কিন্তু এরকম হয়েছে, হাটা শুরুর অবস্থা এমন হয় না, হায়ের শুরুর অবস্থাটা হয় এরকম, একটা প্যাচ থাকে ভিতরে, একটা প্যাচ থাকে ভিতরে। মিমের ভিতরে এরকম নেই, মিমটা খুব সহজ। দেন এই যে জিনিসটা মধ্যবর্তী যে অবস্থাটা, হাটাকে লেখা হয় এরকম। তো এই যে এরকম লেখার কারণে কি হয়, হাটাকে এরকম লেখার কারণে মিমের সাথে একটা সাদৃশ্য দেখা দেয়, যার কারণে আমাদের অনেকের কি হয়, বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায় যে কোনটা হা কোনটা মিম। দেখা যায় আমরা মিমকে অনেক সময় হা পড়ে ফেলি, হাকে অনেক সময় মিম পড়ে ফেলি, যার কারণে পরবর্তীতে আমাদের কি হয়, যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে পড়তে গেলে কি হয়, আমি পড়তে পারি, পারি না এমন না, কিন্তু আমার পড়তে গিয়ে খুব সাফার করতে হয় আমাকে। দেখা যাচ্ছে মানে কি পড়তেছি, যেমন পড়ার দরকার ছিল ইহদিনা, এই হাটাকে আমি মানে মিম মিম বুঝে ফেলছি, তো কষ্ট হয়, জাস্ট আমার মানে বুঝতে কষ্ট হয়। হা আর মিম বুঝতে কষ্ট হয় মানেই হচ্ছে কি, এই অবস্থা বুঝতে কষ্ট হয়। আপনি হা আর মিম চিনেন, কিন্তু এই অবস্থাগুলো না জানার কারণে কি হয়, আপনি হা কোনটা মিম কোনটা গুলিয়ে ফেলেন। তো আশা করি হা বুঝতে পারছেন। আর হায়ের শেষের অবস্থাটা হয় এই যে এরকম, হায়ের শেষের অবস্থা এরকম হয়। আবার হা কখনো কখনো মধ্যে এরকমও লেখা হয়। তো আমরা মোটামুটি 29টা অক্ষরের অবস্থা এখন আল্লাহর রহমতে জেনে ফেলছি ইনশাআল্লাহ। তো সবাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন বিধায় আমরা কি করতে পারছি, 29টা অক্ষরের অবস্থাগুলো জানতে পেরেছি। তো মাখারিজ কাকে বলে, মাখরাজ কি, মাখরাজ জিনিসটা আসলে আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এই বিষয়ে আমরা নেক্সট একটা ভিডিও আনবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা আশা করতেছি সবাই বুঝতে পারছেন। তো আমরা মাখরাজ সম্পর্কে ভিডিও তো স্টার্ট করব, তবে মাখরাজ সম্পর্কে ভিডিও স্টার্ট করার আগে আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু জিনিস এই মাখরাজ সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের পরবর্তী ভিডিওতে মাখরাজ কি এটা নিয়ে যেন মানে আলাদা করে চিন্তা করতে না হয়। চলুন, মাখরাজ মানে আমরা অনেকে জানি মাখরাজ কি, তো যারা জানি না তাদের জন্য যে মাখরাজ জিনিসটা আসলে কি। মাখরাজ শব্দটা একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। তাহলে আমরা কি জানলাম, মাখরাজ শব্দের অর্থ কি, বের হওয়ার স্থান। তাহলে আমরা জানলাম কি, মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। এখন পরিভাষায় মাখরাজ কাকে বলে, মাখরাজ বলা হয় আরবি হরফ উচ্চারণের স্থানকে। আরবি হরফটা আমি এক একটা হরফের এক একটা স্থান থেকে উচ্চারণ করতে হয়, তো আরবি হরফটাকে আমি যে স্থানটা থেকে উচ্চারণ করব সেই স্থানটাই সেই হরফের কি হবে, মাখরাজ হবে। তো আমরা পরিভাষায় বলতে পারি
মানে আমরা যদি বলি যে মাখরাজ শব্দের অর্থ কি, তাহলে আমরা বলবো বের হওয়ার স্থান। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। এখন যদি কেউ প্রশ্ন করে যে মাখরাজ কাকে বলে, তাহলে আমরা বলবো যে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কি বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে এখানে হচ্ছে গিয়ে টোটাল দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে মাখরাজ শব্দের অর্থ কি, এটা হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 1 ধরেন যে মাখরাজ শব্দের অর্থ কি, তাহলে মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে মাখরাজ কাকে বলে, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এবার মাখরাজ টোটাল কয়টা, মানে মাখরাজ শব্দের অর্থ তো অবশ্যই হচ্ছে গিয়ে বের হওয়ার স্থান, তো হরফ বের হওয়ার স্থান কয়টা বা মাখরাজ কয়টা? মাখরাজ উচ্চারণের স্থান 5টা, আর আমরা সবাই জানি মাখরাজ মোট 17টা। অনেকে হয়তো জানি না, জানতেছি তো যারা জানি না তারা মানে মুখস্থ করে ফেলি বা আমাদের জেহেনের ভিতরে ঢুকিয়ে নিই যে মাখরাজ মোট 17টা। মাখরাজ কয়টি? এখন 3 নাম্বার কোশ্চেন হচ্ছে মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। মাখরাজ কয়টি? 17টি। আর এই 17টা মাখরাজ 5টা স্থান থেকে উচ্চারণ হয়। কয়টা স্থান থেকে উচ্চারণ হয়? 5টা স্থান থেকে। তাহলে 4 নাম্বার হচ্ছে কি মাখরাজ কয়টা স্থান থেকে উচ্চারণ হয়? উত্তর হচ্ছে কি 5টি স্থান থেকে। পাঁচটি স্থান থেকে 17টি মাখরাজ উচ্চারিত হয়। তাহলে মাখরাজ 17টা, এই 17টা মাখরাজ 5টা স্থান থেকে উচ্চারণ হয়। এতটুকু তো বুঝেছি। এতটুকু যদি বুঝে থাকি তাহলে এখন আমাদের জানতে হবে এই 5টা স্থান কি কি। 1 নাম্বার হচ্ছে জিহ্বা। না, আমরা জিহ্বাকে যদি আগে আনি তাহলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমরা 1 নাম্বারে আনি হচ্ছে গলা। 1 নাম্বার হচ্ছে গলা। তাহলে আমরা বুঝলাম যে এমন কিছু অক্ষর আছে যেটা গলা থেকেই উচ্চারণ করতে হবে, গলা ছাড়া এটাকে উচ্চারণ করা যাবেই না, মানে গলা ছাড়া আপনি এটাকে উচ্চারণ করতে পারবেন না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ঠোঁট। 2 নাম্বার হচ্ছে ঠোঁট। ঠোঁট থেকেও কি হয়? মাখরাজ উচ্চারণ হয়। যেমন ধরেন আমি আপনাদেরকে সাপোজ উদাহরণ দেখাই, আপনি ফা বলুন, ফা আপনার দাঁতের সাথে কিন্তু ঠোঁট লাগতেছে। আপনি মিম বলুন, মিম ঠোঁট লাগতেছে। তাহলে ঠোঁট থেকেও মাখরাজ উচ্চারণ হয়, মানে হরফ উচ্চারণ হয়। 3 নাম্বার হচ্ছে নাকের বাসি। নাকের বাসি, নাকের বাসি। গুন্না, আপনি আন্না আম্মা ট্রাই করি, দেখেন আমি ট্রাই করি, আমার নাকটাকে ধরে ট্রাই করি, আম বলতেই পারবো না। আম্মা, আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন, আম সম্ভবই না। আপনি আম্মা, আম্মা মিমটাই উচ্চারণ হচ্ছে না, আন্না নুনটা উচ্চারণই হচ্ছে না। কারণ কি? মিম আর নুন উচ্চারণ করতে গেলে নাকের বাসির একটা প্রয়োজন পড়ে। আন আম, ঠিক আছে। আর 4 নাম্বার হচ্ছে মুখের ভিতরের খালি জায়গা। মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা থেকে কিসের হরফ উচ্চারণ হয়?
হরুফুল মাদ, মদের হরফ উচ্চারণ হয়। যেমন আপনি মুখ বন্ধ করে কি আ বলতে পারবেন, মুখ বন্ধ করে কি ই বলতে পারবেন, মুখ বন্ধ করে কি উ বলতে পারবেন। আপনি দেখেন আ বলার সময় কিন্তু আমার মুখ কোনো জায়গায় লাগতেছে না, না গলার সাথে লাগতেছে, না ঠোঁটের সাথে ঠোঁট লাগতেছে, না জিহ্বার সাথে লাগতেছে, কিছুর সাথে লাগতেছে না। যেমন ই উ, কিন্তু এখন যদি আমি মুখটাকে বন্ধ করে দিই, উ উ উ বলা সম্ভবই না। আশা করি বিষয়টা বুঝতেছেন। তো মুখ বন্ধ করে বলা যাবে না, কারণ এইগুলা কি মুখের ভিতরে খালি জায়গা থেকেই উচ্চারণ করা। আর নাম্বার 5 যেটা, 5 নাম্বার যেটা, 5 নাম্বারটা হচ্ছে অনেক ব্যাপক বিস্তারিত আলোচনা। এই 5 নাম্বারটা একটু আপনাদের জন্য কষ্ট হবে, একটু সাফার করে হলেও আমরা খুব সহজভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে শিখাই দিব। 5 নাম্বারটা হচ্ছে গলা। 5 নাম্বারটা হচ্ছে গলা। তো টোটাল স্থান কয়টা? 1 নাম্বার হচ্ছে গলা, সরি 5 নাম্বার গলা না, 5 নাম্বার হচ্ছে জিহ্বা। 5 নাম্বার হচ্ছে জিহ্বা। তো 1 নাম্বার হচ্ছে গলা, 2 নাম্বার ঠোঁট, 3 নাম্বার নাকের বাসি, 4 নাম্বার মুখের ভিতরে খালি জায়গা, আর 5 নাম্বার হচ্ছে জিহ্বা। তো এই যে 5টা স্থান আছে, এই 5টা স্থান থেকেই 17টা মাখরাজ উচ্চারণ হয়। তো আশা করি মাখরাজ সম্পর্কে একটা ছোটখাটো আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করার চেষ্টা করবেন, যেন সবাই সহজভাবে কোরআন শরীফ খুবই সহজভাবে শিখতে পারে। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর আল্লাহর কাছে দোয়া করি বেশি বেশি করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খুব সহজভাবে কোরআন শরীফ শিখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।